আচ্ছা, মানব বিবর্তনের গল্পটা আমরা যতটা সরল ভাবি তা কি আসলেই ততটা সোজা? ভাবুন তো, আমাদের ইতিহাসের পাতায় যদি এমন এক অধ্যায়ের খোঁজ মেলে যা আমাদের নিজেদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলে দেয়। চলুন আজ ইন্দোনেশিয়ার এক দুর্গম দ্বীপের ঠিক এমনই এক রহস্যের গভীরে যাওয়া যাক। এমন এক আবিষ্কার যা আমাদের পূর্বপুরুষের কাহিনীটাকেই আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সময়টা ২০০৩ সাল। জায়গাটা ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের একটা স্যাঁতসেতে ঠান্ডা গুহা, নাম লিয়াংবুয়া। একদল প্রত্নতত্ত্ববিদ সেখানে গিয়েছিলেন আধুনিক মানুষের অস্ট্রেলিয়ায় পৌঁছানোর রাস্তাটা খুঁজতে। কিন্তু যা খোঁজা হচ্ছিল তার বদলে তারা যা পেলেন তা ছিল এক কথায় অভাবনীয়। মাটির নিচে থেকে উঠে এলো ছোট্ট, প্রায় একটা রূপকথার চরিত্রের মতো দেখতে এক পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল। বুঝতেই পারছেন এই আবিষ্কারটা বিজ্ঞানের দুনিয়ায় কি অমন তোলপাড় ফেলে দিয়েছিল। তো প্রশ্নটা ঠিক কী ছিল? এই ছোট্ট কঙ্কালটা আসলে কার? এটা কি মানব পরিবারেরই এক হারিয়ে যাওয়া সদস্য, এমন কোনো প্রজাতি যারা আমাদের পাশাপাশি পৃথিবীতে ঘুরে বেড়াতো? নাকি ব্যাপারটা আরও সহজ? হয়তো এটা কোনো অসুস্থ আধুনিক মানুষের কঙ্কাল, যার কোনো জিনগত সমস্যা ছিল। এই একটা প্রশ্ন, আর এর উত্তর খুঁজতেই শুরু হয়ে গেল এক দশকেরও বেশি সময় ধরে চলা এক বিরাট বৈজ্ঞানিক বিতর্ক। যে কোনো রহস্যের সমাধানে সবার আগে দরকার প্রমাণ, আর আমাদের হাতে প্রধান প্রমাণ হলো ওই কঙ্কালটা। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন LB1। চলুন এই কঙ্কালের নীরব ভাষাটা শোনার চেষ্টা করি, দেখি সে আমাদের কি বলতে চায়। ফরেনসিক অ্যানালাইসিস থেকে প্রথম যে তথ্যটা সামনে এলো তা হলো এর উচ্চতা। কঙ্কালটা একজন পূর্ণবয়স্ক মহিলার, আর তার উচ্চতা মাত্র 1.1 মিটার, মানে সাকুলে 3 ফুট 7 ইঞ্চি। ভাবা যায় একজন পূর্ণবয়স্ক মানুষ, কিন্তু উচ্চতায় এত ছোট। আর ওজন অনুমান করা হচ্ছে ওজন ছিল মাত্র 30 কেজির আশেপাশে, মানে চেহারায় ছোটখাটো হলেও বেশ শক্তপোক্ত গড়ন ছিল। কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল অন্য জায়গায়। সেটা হলো এর মস্তিষ্কের আকার। মাথার খুলির আয়তন ছিল মাত্র 426 সিসি। সহজ করে বললে একটা আধুনিক শিম্পাঞ্জির মস্তিষ্কের প্রায় সমান। আর এখানেই ধাঁধাটা আরও গভীর হয়ে ওঠে, কারণ আমরা তো জানি বুদ্ধিমত্তা বা জটিল আচরণের সাথে মস্তিষ্কের আকারের একটা সম্পর্ক আছে। তাহলে এত ছোট মস্তিষ্ক নিয়ে এরা কারা ছিল? এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে মস্তিষ্কের আকার আর উচ্চতা একদম লক্ষ লক্ষ বছর আগের লুসি বা অস্ট্রালোপিথেকাসের মতো আদিম, আবার অন্যদিকে পাথরের হাতিয়ার ব্যবহারের নিশ্চিত প্রমাণও পাওয়া গেছে, যা তাকে আমাদের হোমো বা মানবগণের সদস্য হিসেবে পরিচয় দেয়। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। এর কবজির হাড়ের গঠনটা দেখুন, একেবারে শিম্পাঞ্জির মতো, যা কিনা আমাদের খুব কাছের পূর্বপুরুষ হোমো ইরেক্টাসের থেকেও অনেক বেশি পুরনো ধাঁচের। মানে এ যেন এক অদ্ভুত জগা খিচুড়ি। কিছু বৈশিষ্ট্য খুব আধুনিক, আবার কিছু লক্ষ লক্ষ বছরের পুরনো। বিজ্ঞানীরা তো রীতিমতো ধাঁধায় পড়ে গেলেন। এই হবিটের পরিচয়টা ঠিকমতো বুঝতে হলে শুধু কঙ্কাল দেখলে চলবে না, আমাদের দেখতে হবে তার চারপাশের পরিবেশটাকেও। সেই বিচ্ছিন্ন পৃথিবী যেখানে সে লক্ষ লক্ষ বছর ধরে নিজের মতো করে বিবর্তিত হয়েছিল। চলুন ঘুরে আসা যাক সেই ফ্লোরেস দ্বীপ থেকে, প্রকৃতির এক আশ্চর্য পরীক্ষাগার। জীববিজ্ঞানে একটা খুব মজার ব্যাপার আছে, নাম ইনসিউলার ডোয়ার্ফিজম বা দ্বীপীয় বামনত্ব। ব্যাপারটা কি? ধরুন কোনো বড় আকারের প্রাণী একটা ছোট্ট দ্বীপে আটকা পড়ল। সেখানে খাবারও সীমিত, আর তাকে খাওয়ার মতো কোনো শিকারিও নেই। তখন কি হয়? প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের আকার ছোট হতে থাকে, কারণ ছোট শরীর নিয়ে টিকে থাকাটাই তখন বেশি সুবিধাজনক। আর এই অদ্ভুত বিবর্তনের জন্য ফ্লোরেস দ্বীপ ছিল যেন একেবারে আদর্শ একটা জায়গা। একবার কল্পনা করার চেষ্টা করুন তো ফ্লোরেসেন্সিসের পৃথিবীটা। একদিকে তারা শিকার করছে বামন হয়ে যাওয়া হাতি, মানে স্টেগোডনকে, আবার অন্যদিকে তাদের নিজেদের বাঁচতে হচ্ছে বিশাল আকারের কোমোডো ড্র্যাগন বা ভয়ঙ্কর শিকারী পাখি থেকে। তাদের বানানো পাথরের হাতিয়ারগুলো হয়তো দেখতে খুব সাধারণ, কিন্তু ভাবুন একবার, ওইটুকু মস্তিষ্ক নিয়েও তারা পরিকল্পনা করতে পারত, দল বেঁধে শিকার করতে পারত। এটা ছিল টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াই। তো এই অদ্ভুত হোমিনিমের পরিচয় নিয়ে মূলত 3টে প্রধান থিওরি সামনে এলো, আর এই 3 থিওরিকে কেন্দ্র করে বিজ্ঞানীরাও যেন দুটো দলে ভাগ হয়ে গেলেন। চলুন একে একে প্রত্যেক সন্দেহভাজনের কেসটা একটু খতিয়ে দেখা যাক। প্রথম সন্দেহ বা বলা ভালো প্রথম তত্ত্বটা ছিল
বেশ সোজা সাপটা। বলা হলো এটা কোনো নতুন প্রজাতি নয়, বরং একজন আধুনিক মানুষ মানে হোমো স্যাপিয়েন্স, যার হয়তো মাইক্রোসেফেলি বা ল্যারন সিন্ড্রোমের মতো কোনো শারীরিক সমস্যা ছিল। এই রোগগুলোতে মানুষের মস্তিষ্ক ছোট হয়, শরীরও খর্বাকৃতির হয়। কিন্তু যখন কঙ্কালটা খুব ভালোভাবে পরীক্ষা করা হলো, এর মস্তিষ্কের ভার্চুয়াল মডেল বানানো হলো, তখন দেখা গেল এর বৈশিষ্ট্যগুলো কোনো পরিচিত রোগের সাথেই মিলছে না। সুতরাং এই তথ্যটা ধোপে টিকল না। এরপর এলো দ্বিতীয় এবং সবচেয়ে জনপ্রিয় থিওরিটা। সেটা হলো এরা আসলে হোমো ইরেক্টাসের বংশধর। আমরা জানি হোমো ইরেক্টাস একসময় এশিয়ায় ছিল, তো হতে পারে তাদেরই একটা দল ফ্লরেস দ্বীপে এসে আটকা পড়ে, আর তারপর ওই যে দ্বীপীয় বামনত্বের কারণে ধীরে ধীরে আকারে ছোট হয়ে যায়। এই আইডিয়াটা বেশ যুক্তিযুক্ত ছিল, কিন্তু এখানেও একটা বড় কিন্তু ছিল। হবিটের কবজি, কাঁধ আর পায়ের হাড়ের গঠন সেগুলো হোমো ইরেক্টাসের চেয়েও অনেক বেশি আদিম, ফলে এই তত্ত্বটাও পুরোপুরি নিখুঁত ছিল না। আর এরপর এলো তৃতীয় এবং সবচেয়ে যাকে বলে বৈপ্লবিক তত্ত্বটা। এই থিওরি বলছে হবিটরা হোমো ইরেক্টাসের বংশধর নয়, বরং তারও আগের কোনো প্রজাতির, যেমন ধরুন হোমো হ্যাবিলিসের মতো কোনো প্রাচীন হোমিনিমের উত্তরসূরি। এখন এই তত্ত্বটা যদি সত্যি হয়, তাহলে তার মানে কি দাঁড়ায়? তার মানে হলো আমরা যা ভাবতাম তারও অনেক অনেক আগে, প্রায় 17 লক্ষ বছরেরও বেশি আগে, আফ্রিকার বাইরেও কোনো এক অজানা মানব প্রজাতি এশিয়ায় চলে এসেছিল। এটা সত্যি হলে তো মানব অভিপ্রয়াণের পুরো ইতিহাসটাই নতুন করে লিখতে হবে। এই বিতর্ক যখন একেবারে তুঙ্গে, ঠিক তখনই আসরে নামল নতুন প্রযুক্তি। ভূতত্ত্ব আর উন্নত ডেটিং টেকনিক ব্যবহার করে বিজ্ঞানীরা যখন আবার প্রমাণগুলো পরীক্ষা করতে শুরু করলেন, তখন এমন কিছু তথ্য সামনে এলো যা পুরো তদন্তের মোড়টাই ঘুরিয়ে দিল। বিজ্ঞানের এটাই মজা, নতুন প্রমাণের ভিত্তিতে সে নিজেকে বদলে নিতে দ্বিধা করে না। দেখুন, প্রথমে কি ভাবা হয়েছিল যে হবিটরা মাত্র 12,000 বছর আগে পর্যন্ত পৃথিবীতে ছিল। তার মানে তারা আধুনিক মানুষের সাথে হাজার হাজার বছর ধরে সহাবস্থান করেছে। কিন্তু 2016 সালে নতুন করে ডেটিং করার পর জানা গেল না, তথ্যটা ভুল ছিল। জীবাশ্মগুলো আসলে 60,000 থেকে 1 লক্ষ বছরের পুরনো। আর এই নতুন তারিখটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা ঠিক সেই সময় যখন আমাদের প্রজাতি অর্থাৎ হোমো সেপিয়েন্স ওই এলাকায় সবে ঢুকতে শুরু করেছে। ব্যাপারটা কি কাকতালীয়? তাহলে এত সব প্রমাণ, এত বিতর্ক, এত আবিষ্কারের পর শেষ পর্যন্ত রায়টা কি? ফ্লোরেসেন্সের এই হবিট আমাদের নিজেদের গল্প সম্পর্কে কি বলে? আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞানীরা প্রায় একমত, হোমো ফ্লোরেসিয়েন্সিস কোনো অসুস্থ আধুনিক মানুষ ছিল না। এটা ছিল আমাদের মানব পরিবারেরই একটা আলাদা, সম্পূর্ণ নতুন একটা প্রজাতি, আমাদের বিবর্তনের বিশাল বৃক্ষের এক হারিয়ে যাওয়া ডাল। একটা রহস্যের সমাধান হলো বটে, কিন্তু এর ফলে যেন আরও অনেক নতুন রহস্যের জন্ম হলো। যেমন, এরা উত্তাল সমুদ্র পেরিয়ে ফ্লোরেস দ্বীপে পৌঁছালো কিভাবে? বিলুপ্ত হওয়ার আগে আমাদের পূর্বপুরুষ হোমো সেপিয়েন্সের সাথে কি তাদের দেখা হয়েছিল? যদি হয়ে থাকে, তাহলে কি ঘটেছিল? কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ কি তাদের শেষ করে দিয়েছিল? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন বিজ্ঞানীদের ভাবাচ্ছে, তা হলো দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপপুঞ্জে কি আরও এমন কোনো হারিয়ে যাওয়া মানব প্রজাতি আমাদের আবিষ্কারের অপেক্ষায় আছে? শেষ পর্যন্ত ফ্লোরেসের হবিট আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিয়ে গেছে। সেটা হলো মানব বিবর্তনের ইতিহাসটা কোনো সোজা সরল রেখা নয়, যা শুধু আমাদের দিকে এগিয়ে এসেছে। এটা আসলে একটা বিশাল গাছের মতো, যার অসংখ্য ডালপালা ছিল, আর তার বেশিরভাগই সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। ছোট্ট একটা কঙ্কাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষের আসল ইতিহাস আমরা কতটা কম জানি, আর এর সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়গুলো হয়তো এখনও মাটির নিচে কোথাও চাপা পড়ে আছে, আমাদেরই আবিষ্কারের অপেক্ষা।